আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 5 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। ইয়ার ম্যানুফ্যাকচারিং 2 এ এখন জুট আমরা হচ্ছে লং স্টেপল স্পিনিং এ চলে যাব। জুট সেকশনে চলে যাব, তারপরে কটন সেকশনে আবার ফেরত আসবো, কারণ এই জুট সেকশনে লেখাপড়া একটু বেশি এবং আমি জুট সেকশনটা থেকে আপনাদের একটু কোশ্চেন বেশি রাখতে চাচ্ছি। এইজন্য জুট সেকশনটাই আগে আমরা কমপ্লিট করব, তারপর আমরা কটন সেকশনে যাব। আচ্ছা, তো জুট সেকশনের যে বেসিক ফ্লোচার্টটা এটা আপনারা গত সেমিস্টারেও করছেন। আর গত সেমিস্টারে মনে হয় জুট আপনাদের একটু কিছু ভাগ ছিল নাকি? জুট কি পুরো মানে কমপ্লিট করতে পারছিলাম? কাটিং খেয়াল আছে? জুট কাটিং, ব্রেকার কাট আমরা করেছিলাম গত সেমিস্টারের আগের সেমিস্টার। ওই তো হ্যাঁ, আগের সেমিস্টারে মানে ইয়ার 1 যখন করছেন, জুটের কি এই যে ব্রেকার কাট, ফিনিশার কাট পর্যন্ত হয়েছিল মনে আছে? না, আমরা স্পিনিং পর্যন্ত করছি। স্পিনিং তো ফ্লো চার্ট করছেন, ফ্লো চার্ট করে তারপরে ডিটেইল যখন করছি, এই যে সিলেকশন, জুট হচ্ছে সফটওয়্যার মেশিন, জুট স্প্রেডার মেশিন, ওই দুটো আপনাদের আমি ল্যাব রিপোর্ট দিয়েছিলাম। ওই যে ও আচ্ছা, ল্যাব নিয়ে আজকে একটু কথা বলবো, ল্যাব রিপোর্ট নিয়ে আজকে একটু কথা বলবো। এই যাই হোক, কার্ডিং মনে হয় হইছে কিনা আপনারা বলতে পারছেন। আমার মনে হচ্ছে কার্ডিংটা একটু কম, মানে অত ভালো করে মনে পড়ে না মানে। আজকে ফ্লো চার্টটা ফিনিশার কাটস করছিলাম না। আচ্ছা, তো তাহলে ধরে নিচ্ছি কার্ডিং পর্যন্ত ভালো মতো কমপ্লিট হয়েছে। এই ড্রয়িং, ডাবলিং আর জুট স্পিনিং স্যার ড্রয়িং করেছিলেন? আচ্ছা, ড্রয়িং কমপ্লিট, ড্রয়িং ওটা ইয়ার ড্রয়িং কমপ্লিট করছি। ওটা হচ্ছে ইয়ে শর্ট স্টেপল কটনের ড্রয়িং, জুটের ড্রয়িং না, জুটের ড্রয়িং, জুটের কার্ডিং হয়েছে, ড্রয়িং করব। আচ্ছা, তো ফ্লো চার্টটা একবার রিভাইজ করে দিই, যে আপনারা তো করছেন অলরেডি। প্রথমেই একটা ব্যাচ করার জন্য জুট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রত্যেকটা জুটের এন্ডের সাথে অন্য আরেকটা জুটের স্টার্টিং পয়েন্ট, এটা আমরা গিট মেরে দিব, যেটাকে এখানে বলে পিসিং আপ। বা মানে গিট তো এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি মারতে পারি না, আমরা মিক্স করব, এটাকে পিসিং আপ বলে। পিসিং এর পরে হচ্ছে এই জুটের ভিতর একটা জিনিস থাকে, লিগনিন। এই লিগনিনটার কারণে প্রায় 11%, 10.8% থাকে। এই 10.8% লিগনিনের কারণে জুটটা শক্ত হয়, ব্রিটল হয়, ভঙ্গুর। একটা বিস্কিট মাঝখানে আসছিল বাজারে, ব্রিটল বিস্কিট, নাম শুনছেন? ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা হচ্ছে আপনি একটু প্যাচ দিবেন, গুড়ি গুড়ি হয়ে হাতে চলে আসবে, ব্রিটলনেস। তো এই জুটের ব্রিটলনেসটা কমানোর জন্য আমরা এটাকে সফেনিং করি, সফেনিং এর লুব্রিকেটিং করি, জুটটাকে নরম করি। নরম করার জন্য ওখানে তেল আর হচ্ছে পানির একটা মিশ্রণের ভেতর দিয়ে জুটকে ট্রিটমেন্ট করা হয়, রেখে দেওয়া হয়। এটাকে হচ্ছে সফেনিং এন্ড লুব্রিকেটিং প্রসেস বলে। তারপরে এই যে আমরা যে ওই মিশ্রণটা ইমালশনটার ভিতরে রাখলাম, রাখার পরে এই জুটটাকে এই অবস্থায় ব্যাকটেরিয়া গজাইতে হয়। মানে আমরা ব্যাকটেরিয়া গজানোর জন্য জুটটাকে আমরা এরপর পাইলিং করি। পাইলিং মানে হচ্ছে স্তূপ করে রেখে দিই 7 দিন 10 দিন, বিভিন্ন মানে বিভিন্ন গ্রেড আছে, গ্রেড অনুযায়ী আমরা ওইভাবে পাইলিং করি। হয় 7 থেকে 10 দিন, অথবা 10 থেকে 15 দিন, অথবা ওই যে 15 দিন প্লাস 2 সপ্তাহ প্লাস, এভাবে রেখে দিই। এই পাইলিং করার পরে এই জুটটাকে আবার আমরা ফেরত আনি, এনে এটাকে যেহেতু আমরা স্পিনিং করব, স্পিনিং করার জন্য এটাকে কন্ডিশনিং, হয়ে যে চুলের কন্ডিশনার আলাদা পাওয়া যায়, দেখছেন? এখন তো আবার মানে সবার কসমেটিক্স এর বিজনেস, ওটা ওরা ভেঙে ফেলছে বাড়ানোর জন্য, যে শ্যাম্পু আলাদা, কন্ডিশনার আলাদা। ওইরকম জুটে তারা আবার কন্ডিশন করে আলাদা করে। কন্ডিশনিং করার পর এরপরে যে কার্ডিং, কার্ডিং এর ভিতর দুইটা কার্ড, ব্রেকার কার্ড, ফিনিশার কার্ড। একটা হচ্ছে ব্রেকার কার্ড, হচ্ছে যেটা বড় কার্ড, যেটা ধরে নেন চুলের চিরুনি, যেটা অনেক বড় হয় চিরুনি। আর ফিনিশার কার্ডটা ধরে নেন ছোট চিরুনি, যেটা দাড়ি আছে, দাড়ি চিরুনি, যেটাতে একদম কোনো শর্ট ফাইবার থাকতে পারবে না, বা যেটাতে কোনো নেপস থাকতে পারবে না, কোনো ইমপিউরিটিস থাকতে পারবে না। এরকম দুই রকম কার্ডিং এর হয়ে যাচ্ছে, ব্রেকার কার্ড, ফিনিশার কার্ড। এবার ড্রয়িং, কটনের ড্রয়িং থেকে জুটের ড্রয়িংটা ডিফারেন্ট। এখানে তিনটা ড্রয়িং আছে, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, থার্ড ড্রয়িং। এবং এই তিনটা ড্রয়িং এর ভিতর তিনটা ড্রয়িং কিন্তু তিনটা আলাদা বিশেষত্ব আছে, ড্রয়িংগুলো আমরা এবার করব। আর তারপর ডাবলিং হয়, ডাবলিংটাও আপনারা এই ড্রয়িং এর সাথেই দেখবেন। আর তারপর স্পিনিং, জুটে 6 রকম ড্রাফটিং সিস্টেম আছে জুট স্পিনিং এ, এগুলাই আমরা এই সেমিস্টারে পড়ব। আর মাঝখানে আমি একটু ল্যাব রিপোর্ট নিয়ে ডিসকাস করি। আচ্ছা, আলামিনের তো মনে হয় ওই 11 ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওখানে আপনি অ্যাডমিন আছেন
একটা মেসেজ দিবেন আজকে যে 7ই ফেব্রুয়ারি 6টা ল্যাব রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন। 7ই ফেব্রুয়ারি কোন সাবজেক্ট? তাহলে আমি 31 তারিখ দিব, এক সপ্তাহ আগে। 31 তারিখ আরে আগে দিতে হবে, মনে এটা লাস্ট ডে। আচ্ছা পরে দিয়েছেন স্যার, আপনি পরে দেয়া যাবে। আপনাদের ল্যাব এক্সাম দেখবেন ওই টাইমে 7 তারিখ বা 15 তারিখ হয়ে যাচ্ছে ল্যাব এক্সাম। ঈদের আগে সরি ঈদ না, ওই রোজার আগে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। ফাইনাল পরীক্ষা না, ফাইনাল পরীক্ষা রোজায় হবে। 14 তারিখ মানে লাস্ট হয়ে যাবে, পরে না ফেব্রুয়ারি 15 তারিখে সব ওই রোজায় হবে, পূজা হবে, মাসে পরীক্ষা না, ওই মার্চের রোজার ভিতরে পরীক্ষা শুরু হবে। হয় ফেব্রুয়ারি শেষে শুরু হবে, না হয় মার্চের শুরুতে শুরু হবে, আর আপনাদের ল্যাব এক্সাম এর আগে হয়ে যাবে। তো আমি ওইভাবে হিসাব করে দিচ্ছি যে টাইমে আপনাদের ল্যাব এক্সাম পড়বে। এমনও হতে পারে অ্যাপারেল কেনা জন্য আপনাদের এমনও 7 তারিখ থাকবে, কিন্তু 7 আচ্ছা ঠিক আছে 31 তারিখ দেন। তো এমনও হতে পারে অ্যাপারেল লেবার ইয়ার নেবে, আমরা ভাইভাটা একদিন ওই তো আগে তো আপনারা দিছেন যে রামানি স্যার আর আমার একসাথে দিছেন না, ওইরকম স্যার আমি তো করব। আচ্ছা 31 তারিখ দিয়ে একটা পোস্ট করেন আগে, যারা স্পেশাল কেস যেগুলো থাকে, স্পেশাল কেস তো প্রত্যেকবারই থাকে, ওটা আপনারা মানে জানালে আমরা কনসিডার করি না। কিন্তু দিন না আমি স্যার অফিসে আমার প্রোগ্রাম হয়ে গেছে 31 তারিখ 1 তারিখ দুই দিনে, এখন এখানে আরে তুমি এখানে জমা দিবা না, হলে পরে সবাই আজ আসতে পারবো না। এখন এই ভাই তুমি তো আগেও দিতে পারো, তুমি সমস্যা নেই পারো, ঠিক আছে স্যার সমস্যা নেই। তাহলে আলামিনের তো এখন আবার দায়িত্ব অনেক বেশি না। 31 তারিখ স্যার আমি বুঝে আসতে পারবো। 31 তারিখ স্যার 31 তারিখ 1 তারিখ বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শনিবার রাত পর্যন্ত টানা পড়বে কি কর্মী সম্মেলন আছে না? অফিসিয়ালি। আচ্ছা তাহলে তো বললাম না, ওটা আপনি নোটিস দেন, তারপর আপনার প্রবলেম থাকলে আপনি আমার জানাবেন। হ্যাঁ আচ্ছা তো আমি কি দিব ল্যাব রিপোর্ট, এই যে পোর্টালে কিন্তু আপলোড করা আছে, আপনারা চেক করবেন, চেক করে বলবেন পাইছি নাকি পাই নাই। 1 2 3 4 5 6 কয়টা দেবেন? হ্যাঁ 6টা সব আরো 2-3টা অ্যাড করেও দিতে পারি নাকি, কি বলেন অ্যাড করে দিব? না স্যার 6টাই দিন, 6টাই থাক, এরপর যে আমাদের লিখে তো দিন স্যার, যদি লিখে দেন তাহলে আমাদের আপনার থেকে একটা অথবা দুইটা একটু ই করে দেন, আপনারা লিখে লাগান পরীক্ষাটা দিতে সমস্যা নেই। ওটা হচ্ছে যখন এক্সামের টাইম আসবে, এই যে এটা অলরেডি পোর্টালে আছে, আমি তাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। এবার নোটিশটা দিয়ে দেন। এখানে কি কি থাকবে? যে কম্বার মেশিন থাকবে, স্পিড ফ্রেম থাকবে, রিং ফ্রেম, এই তিনটা হচ্ছে কটনের। আর কটনের আরেকটা আছে যেটা হচ্ছে যে কম্বারের থাকে, কম দিয়ে হচ্ছে একটা ল্যাব ফর্ম। এই ল্যাব ফর্মের চারটা মেশিন কটনের, আর হচ্ছে একটা জুম ড্রপ ফ্রেমের, আর একটা হচ্ছে জুম স্পিনিং ফ্রেমের, এই ছয়টা। আর এখানে যে ফিগারগুলো আছে, এই যে যেমন এটা হচ্ছে কম্বিং সাইকেলের 9টা ফিগার, এটা আপনারা মিড টার্মে মনে হয় অলরেডি এক্সামে দিছিলাম। তো এই ছবিগুলো, আর এই যে দেখেন এটা হচ্ছে সিমপ্লেক্স বা স্পিড ফ্রেম, এগুলো কিন্তু কঠিন না, সিম্পল। এখন এগুলা যে আঁকবে না বা যে ফটোকপি করে দিবে তাদের মার্ক ওরকম হবে না, নাম্বার লাগবে, তাই না? মানে জমা দিলে অবশ্যই আমরা রিসিভ করব, কিন্তু যে যেভাবে এফোর্ট দিয়ে জমা দিবেন তাকে আমরা নাম্বার দিয়ে পৌঁছে দেব। এই যে ড্রাফটিং সিস্টেম। আচ্ছা ফ্লোচার্টটা হলো, তাহলে এবার আজকে খুব সংক্ষেপে জুটের ফার্স্ট ড্র মেশিনটা করি, একটু এক্সপ্লেইন করে দিই। অবশ্যই আপনারা যারা ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনাদের তো প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি থাকবে, এবং প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আপনারা কিভাবে সলভ করতে পারেন, সলভ করা যায়, এই নিয়ে আলোচনা করার জন্য আপনাদের এটার জন্য সাবজেক্ট আছে, প্রজেক্ট ওয়ার্ক বা ডিফেন্স। এবং এই ক্ষেত্রে মূলত আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে দিয়ে প্রজেক্ট ওয়ার্ক করাই বেশি, মানে যারা ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আপনাদের ইন্ডাস্ট্রি প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, এটা হচ্ছে বিভিন্ন রকম প্রজেক্ট। যেমন ধরেন আমার যে টোটাল 3টা থিসিস গ্রুপ গেল, একটা থিসিস গ্রুপ তাদের কাজটা মোটামুটি সিম্পল ছিল। এটা ডিফেন্সের দিক কি আপনারা ছিলেন? আপনারা কেউ মনে ছিলেন?
আলামিন ছিল এটাকে গ্রুপ ওয়াইজ করে দিচ্ছেন। হ্যাঁ এগুলো গ্রুপ ওয়াইজ হয়। মাহে আলামিন মনে হয় সমস্যা নেই, কারণ আপনার তো অলরেডি এক্সপি মানে ইয়ার্নের আপনাদের সব রেডি হওয়া আছে। অ্যাপারেলের ক্ষেত্রে যেমন বলেন এই যে কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ডিমেডি ডায়াগ্রাম, কজ এন্ড ডিমেডি ডায়াগ্রাম ইউজ করে যে রেডিমেড গার্মেন্টসে যত রকমের ডিফেক্ট হয় 50 রকমের ডিফেক্ট আছে। আমার নিজের ইন্ডাস্ট্রি, আমি এখানে হচ্ছে ইন্টার্নশিপ করছিলাম ইন্টার্নশিপ অফ অ্যাপারেলের একটা সিস্টার কনসার্ন সাউথ ইস্ট টেক্সটাইল কম্পোজিট। তো ওদের ওখানে আমার একজন স্টুডেন্ট ছিল, ওনারাই হচ্ছে লিড দিয়ে এই এটা করছে যে ওখানকার ফিনিশিং এ যে গার্মেন্ট ডিফেক্ট আছে এই ডিফেক্টগুলো তারা সলভ করছিল কজ এন্ড ডিমেডি ডায়াগ্রামের মাধ্যমে। এই যে ছয়টা এই যে হুম ছয়টা যে মেথড আছে নামাজটা ফিশবোন ডায়াগ্রাম। হ্যাঁ, এই ফিশবোন ডায়াগ্রামকেই মডিফাই করে কজ এন্ড ডিমেডি ডায়াগ্রাম বের করছে। ওটা ফিশবোন ডায়াগ্রাম যেটা ওটাকে বলে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, যে কজ এই কজের এই ইফেক্ট আছে, আর এখানে ওইটা একটু সিম্পলিফাই করা হয়েছে কজ এই কজের ডিমেডি গুলো। আর তারপরে এটা করে এটা কস্টটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি, আর এটা করে ওদের তো অলরেডি হচ্ছে ও তো অলরেডি জবই করতেছে ওখানে, তো ওদের প্র্যাকটিক্যাল ডাটাগুলো দিচ্ছে যে এপ্রিল 2024 এ ডিফেক্ট এতগুলো পাইছে স্পেসিফিক এই ডিফেক্ট। আর তারপরে মেতে ওরা যখন ডিমেডিগুলো অ্যাপ্লাই করছে টোটাল আগে দেখবেন হচ্ছে টোটাল ডিফেক্ট ছিল অলমোস্ট 14% 14%। সেই ডিফেক্টটা শেষে কমে অলমোস্ট 10% এ চলে আসছে। 14 থেকে 4% ওরা হচ্ছে এটা রিমুভ মানে মিটিগেট করছে, প্রবলেমগুলো সলভ করছে রিমেডি অ্যাপ্লাই করার মাধ্যমে। তারপরে এই যে ওটা আবার পাই চার্টের মাধ্যমে দেখাইছে যে টোটাল কোন ডিফেক্ট কত পার্সেন্ট ছিল। সবচেয়ে বেশি হচ্ছে স্টেইন, অয়েল স্টেইন আর হচ্ছে ডার্টি স্টেইন, ডার্টি মার্ক, এই ডিফেক্টগুলো বেশি। আর হচ্ছে ওই তারপরে কি আছে ব্রোকেন স্টিচ অনেক বেশি ছিল। আর ড্রপস না ড্রপস না সিম্পাকারি মানে আনকাট থ্রেড অনেক বেশি ছিল রেডিমেড গার্মেন্টসে। তো এটা একটা গ্রুপের ছিল, এটা আমাদের মানে এক্স গ্রুপ, যে গ্রুপটা অলরেডি পাস করে বের হয়ে গেছে সার্টিফিকেশন নিয়ে নিবে। আর আরেকটা হচ্ছে এই যে এটা তো আমারই গতবারের প্রজেক্ট ওয়ার্ক, মানে আমি নিজে কাজ করতেছিলাম। তো এই সেই কাজটা হচ্ছে জাস্ট এনার্জি ট্রানজিশনের উপর ওয়ার্কার স্যাটিসফ্যাকশন ডিপেন্ডেন্সি। এটা রেডি হবে যখন এটা ডিফেন্সে আপনাদেরকে ডাকবো, আপনারা ফ্রি থাকলে আসবেন, এসে দেখবেন কেমনে ওরা ডিফেন্ড করতেছে থিসিস। আচ্ছা গেল 5:30 বাজে। এটা এখন এক্সপ্লেন করবো নাকি আপনারা তো আসেন না, তাহলে এটা আমি এক্সপ্লেন করে দিই। এটা এক্সপ্লেন করে ক্লাস শেষ করে দিচ্ছি। যে কোনো ফিগারের ক্ষেত্রে মানে থিওরিটিক্যাল নলেজের ক্ষেত্রে আপনারা তো অলরেডি প্র্যাকটিক্যালি, আমি আবার বলতেছি যে আপনারা তো অলরেডি ইন্ডাস্ট্রিতে ইনভলভ আছেন। প্র্যাকটিক্যাল জিনিসের সাথে থিওরিকে কিভাবে মিলাবেন, এই থিওরিতে আপনি প্র্যাকটিক্যালি যেটা দেখতেছেন ওটা যদি আপনি কল্পনায় রাখতে পারেন যে এই মেশিনটাই আমি ইনপুট ফিড করতেছি এখান থেকে, এটা এই এই ধাপগুলো বা এই এই মেশিনের পার্টগুলো ক্রস করে ওখানে এই আউটপুট আকারে বের হচ্ছে, এটা আমি মাথায় রাখলেই আমার কিন্তু পুরো প্রসেসটা অটোমেটিক্যালি এক্সপ্লেন করতে পারবো। আমার জাস্ট ওই মেশিনটার ইনপুট থেকে আউটপুট পর্যন্ত মেশিনের ডায়াগ্রাম ফর্ম করতে হবে, বা মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের কথা বলতেছি। আর সেটা আপনি তখন ফিগার রেখে এক্সপ্লেনও করতে পারবেন। তাহলে জুট ড্রয়িংয়ে কি হয়, আমি হচ্ছে কার্ডের স্লাইডার পাচ্ছি, জুট কার্ডিং ব্রেকার কার্ডের ফিনিশিং কার্ডের পর আমি জুটের কার্ডের স্লাইডার পাচ্ছি, ওই কার্ডের স্লাইডারটা এখন আমি ড্রয়িং করব, টানব, মূলত জুটকে টানব। তো ড্র ফ্রেমও তিনটা আছে, তার ভিতর প্রথম যে ড্র ফ্রেমটা ওটাকে বলে পুশ বাটন, আর দ্বিতীয় যে ড্র ফ্রেমটা আছে ওটাকে বলে স্পাইরাল। এই যে এই চিত্রটা দেখেন আর এই চিত্রটা দেখেন, এটা হচ্ছে স্পাইরাল। এই স্পাইরাল আর পুশ বার দুটো ডিফারেন্ট। তো প্রথমে পুশ বারটাই এক্সপ্লেইন করি, পুশ বার কেন বলতেছে এটা আর এটার বিশেষত্ব কি, এটাতে কি হয়। এইটাতে শুরুতেই এই যে চিত্রটা একটু ঘুরে এঁকে ফেলছে, এটা বাম সবসময় বাম সাইড থেকে ডান সাইডে আঁকা হয়, এখানে ডান সাইড থেকে বাম সাইডে দেখানো হয়েছে। প্রথমে এটা হচ্ছে ফিড প্লেট, ফিড প্লেটের ভিতরে জুটের যে কার্ডের স্লাইবার সেই স্লাইবারটা যাচ্ছে, যাওয়ার পরে এটা হচ্ছে ব্যাক রিটেনিং রোলার, এইটা হচ্ছে স্লিপ রোলার, আর এটা হচ্ছে ফ্রন্ট রিটেনিং রোলার। এই তিনটে রোলারের ভিতর দিয়ে এই জুটের কার্ডের স্লাইবারটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে ঘুরে এইভাবে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা আর
9% আছে 9। তো আসার পরে এইটাকে বলে পুশ বার। এই যে সাইকেলের চাকার মতো যে জিনিসটা দেখতেছেন এটার উপরে কিন্তু কাটা আছে। আর এই মাঝখানে যে জায়গাটা হচ্ছে ওই যে যে চাকাটা আপনার সাইকেলের ইয়েটাকে চেইনটাকে ঘোরাচ্ছে রিং, এখানে এটাকে স্প্রকেট বলে, স্প্রকেট। আর এখানে একটা রোলার আছে অ্যাসিস্ট করতেছে এই পুশ বারটা ঘোরানোর জন্য। পুশ বারের উপরে কাটা আছে, এই কাটার উপর দিয়ে আপনার কার্ডের স্লাইডারটা যাচ্ছে। যেহেতু জুট স্লাইডার এমনিতেই অনেক মোটা, আমি দুইবার কাটিং করে ফেলছি, তারপর ড্রয়িং এ আমি কাটার উপর দিয়ে জিনিসটা চালাচ্ছি, এটাকে পুশ বার বলে। এই পুশ বারের ভিতর দিয়ে জুট এই স্লাইডারটা যাচ্ছে। যাওয়ার পর এখানে কিন্তু এই রোলারটা যে ফ্রন্ট রিটেনিং রোলার, সে কিন্তু অনেক ফ্রন্ট রিটেনিং রোলার এ কিন্তু অনেক জোরে ঘুরবে। মানে এখানে যদি ড্রাফট এই যে এই ড্রয়িং এ এখানে ড্রাফট যদি 2 থাকে, 2, তার মানে এই রোলারটা যত জোরে ঘুরবে এই রোলারটা তার চেয়ে দ্বিগুণ গতিতে ঘুরবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর দ্বিগুণ গতিতে ঘুরলে কি হয়, দ্বিগুণ ড্রাফট যদি 2 থাকে তাহলে আমার একটা স্লাইডার, এই স্লাইডারের দৈর্ঘ্য যদি আগে 1 মিটার থাকে, আমি ওটাকে 2 গুণ জোরে টানলে এটার দৈর্ঘ্য তখন কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে। 1 মিটারটা ডবল হয়ে 2 মিটার হয়ে যাবে। আর প্রস্থটা আগে যদি 10 সেন্টিমিটার থাকে, যে বৃত্তাকার ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, রাইট? ভালো বুঝছেন। তো এবার আমার হচ্ছে এই যে ডেলিভারি রোলার, এই যে এখানে হচ্ছে ফ্রন্ট ড্রয়িং রোলার বলতেছে এবং গাইড বার তো এটা জি জি কে গাইড বার কেন বলছে? স্প্রকেট বলে, স্প্রকেট, এটাকে স্প্রকেট বলে, গাইড এখানে গাইড বার লিখছে, এটাকে স্প্রকেট বলে। তো এটার ভিতর দিয়ে যখন এই যে ডেলিভারি রোলার, ফ্রন্ট ডেলিভারি রোলার এবং আই হচ্ছে প্রেসিং রোলার, উপর থেকে প্রেস করতেছে, দুইজনই ডেলিভারি রোলার এর সাথে প্রেসও করতেছে। এখান থেকে আপনার এই যে ড্রয়িং একবার হয়ে গেল, ফার্স্ট ড্রয়িং, এখানে ওই জুটের ড্রপ স্লাইডারটা বের হয়ে আসতেছে। বের হওয়ার পর আমার সেকেন্ড ব্রেক হচ্ছে। সেকেন্ড ড্রয়িং এই সেকেন্ড আরেকটা ড্রপ হয়ে যাবে। এখানে জাস্ট আপনি এন্ড প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন, একটা সিম্পল কাজ ড্রয়িং হচ্ছে। হওয়ার পরে এখানে হচ্ছে এই যে গাইড প্লেট দিয়ে এসে এই এল এর এই জায়গাটাতে আপনার ড্র করলে মাঝে মাঝে কিছু জায়গায় থিন প্লেস হয়ে যায়, কিছু জায়গায় যেখানে একটু ফাইবার আগে কম ছিল টানার পরে ওখানে ফাইবার আরো কমে যায়, এটা থিন প্লেস হয়ে যায়। ওই জায়গায় তখন এই যে ডাবলিং প্লেট, এই এলটা হচ্ছে ডাবলিং প্লেটের কাজ করতেছে, এখান থেকে এক্সট্রা ফাইবার নিয়ে ও ওই জায়গাটা ব্যালেন্স হয়ে যায়, জুটের যেখানে থিন প্লেস হয়ে যাচ্ছে এই এল এ ডাবলিং প্লেটে ডাবলিংটা হচ্ছে। হওয়ার পরে এই এখানে আবার তখন হচ্ছে এটা ছিল ড্রয়িং রোলার আর এটা হচ্ছে ডেলিভারি রোলার। এখান থেকে আবার বের হয়ে ডেলিভারি রোলারে এসে এখানে রোলের ভিতরে রোল হয়ে যাচ্ছে, ক্যানের ভিতরে এসে রোল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। তারপর আমরা সেকেন্ড প্রবলেম করে এখানে আমি যা মুখে বললাম এটা বর্ণনা এখানে পরের স্লাইডে লেখা আছে। এই যে পরের স্লাইডে বর্ণনাটা, সরি ওই স্লাইডেরই নিচে বর্ণনাটা লেখা আছে। তারপরে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখলে, দেখার পর এই দুটোর পার্থক্য, এখানে হচ্ছে ক্রিম্পিং বক্সের কাজ কি ওটাও আছে, তারপরে হচ্ছে থার্ড প্রবলেম আছে, তারপরে এই প্রবলেমগুলোর পার্থক্যটা হলো এই স্লাইডে। এই ফাইলটা আমি এখন দিলেই এটা শেয়ার করে দিব। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দেওয়ার জন্য।